আমরা আজকের যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর, বেসিক্যালি আমরা বলতে পারি নবম শ্রেণীর, কারণ আমরা যে ক্লাসটা লিখেছি, যে অধ্যায়টা লিখেছি, এইটা যেই টপিকগুলো লিখেছি একদম শুরুর দিকে টপিক, একদম বেসিক, মানে আমরা শুরু থেকে শুরু করব এরকম একটা ক্লাস নেব। তো আমরা পদার্থবিজ্ঞানের 9 10 পদার্থবিজ্ঞান বইয়ের খুব একটা মজার এবং মৌলিক একটা অধ্যায় আছে। এই অধ্যায়টার নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়, গতি অধ্যায়। কি নাম বলেছে? গতি অধ্যায়। গতি কথাটা মাথায় আসলে, যারা দেখেছি আমরা 9 বইটা খুলে একটু দেখেছি, উলটপালট করে দেখেছি, তারা গতির অধ্যায়টা যখনই দেখেছে তখন মানে প্রশ্ন এসেছে, পদার্থবিজ্ঞানে অঙ্ক কেন করব? কিন্তু অঙ্ক করব কেন এই বিষয়টা জানার জন্য, এই বিষয়ে মজার একটা বিষয় আছে এখানে। কেন অঙ্ক করছি, কিভাবে অঙ্ক করছি, এই অঙ্কগুলো জানার জন্য, বোঝার জন্য আমরা মনে করি যে অনেক কঠিন হবে, কিন্তু না, কঠিন না, অনেকটা সহজ। তো আমরা দেখি আমাদের এই অধ্যায়টাতে কি কি আছে, কি কি নিয়ে আলোকপাত করা হয়েছে। আমরা গতি যখন চিন্তা করব, এই গতি অধ্যায় পড়তে গেলে মোট 8টা টপিকের উপরে আমাদের ক্লাস হবে। 8টা টপিক আমরা পাবো। এই গতি অধ্যায়টা পুরোটাকে অ্যানালাইসিস যদি করি তাহলে 8টা টপিক পাবো। কি কি টপিকগুলো? টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে স্থিতি এবং গতি। স্থিতি কি, গতি কি, এটা একটা। দ্বিতীয় টপিক হচ্ছে গতির প্রকারভেদ। আমি এখানে দেখো গতির বেশ কয়েকটা প্রকারভেদ লিখে রেখেছি, মোট 5টা প্রকারভেদ লিখে রেখেছি। আমরা এই অধ্যায়টাতে, এই অধ্যায় থেকে 5টা প্রকার সম্পর্কে জানবো। গতির এই 5টা প্রকার সম্পর্কে আমরা জানবো। এরপরে যেটা আছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, রাশি কয় ধরনের, রাশির মধ্যে পার্থক্য কি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, এটা সম্পর্কে জানবো। এরপরে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে। যখন আমরা দূরত্ব সরণ পড়বো তখন দেখব যে দূরত্ব এবং সরণ প্রায় সেম, প্রায় সেম, কিন্তু কেন আমরা দুটাকে আলাদা করে লিখছি এই বিষয় সম্পর্কে আমরা জানবো। এরপরে দেখো লেখা আছে দ্রুতি এবং বেগ। দ্রুতি কি, বেগ কি, এই সম্পর্কে জানবো। ত্বরণ মন্দন সম্পর্কে জানবো। গতির সমীকরণ, দেখো আমি এখানে সুভাত লিখে রেখেছি। এই সমীকরণগুলো অনেকেরই মনে থাকে না, এই সমীকরণগুলো অনেকেরই মনে থাকে না। এই সমীকরণগুলো মনে রাখার জন্য সহজ একটা টেকনিক হচ্ছে এই সংক্ষিপ্ত একটা নাম, সুভাত। এই নামটা দিয়ে কিভাবে আমরা এই 4টা সমীকরণকে আমরা ঠুটস্থ, একদম মনস্থ করে রাখতে পারবো, এই বিষয় নিয়ে আলোকপাত করা হবে। এরপরে দেখো লেখা আছে পড়ন্ত বস্তু। গতির মধ্যে পড়ন্ত বস্তু আসছে কোথা থেকে? আসলে আমরা যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারি, ওই বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে, এই পড়ার সময়ও তো একটা গতি আছে, সে আসছে যখন তারও একটা গতি আছে, এইটা সম্পর্কেও আমরা জানবো। আমরা যদি প্রথম দিকে চলে যাই, আরো 2টা বিষয় জানবো, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো কি এবং আপেক্ষিকতা কি, এই 2টা সম্পর্কে জানবো। আমরা হয়তোবা এই 2টার নাম শুনেছি, প্রসঙ্গ কাঠামো বা আপেক্ষিকতা, এই 2টার নাম শুনেছি। এই 2টা সম্পর্কে, এটা দ্বারা কিভাবে আমরা গতিকে ব্যাখ্যা করতে পারি, এই প্রসঙ্গ কাঠামো দ্বারা কিভাবে গতিকে ব্যাখ্যা করতে পারি, আপেক্ষিকতা দ্বারা কিভাবে গতিকে ব্যাখ্যা করতে পারি, এই সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথম টপিকটাকে যদি একটু লক্ষ্য করি, প্রথম টপিক আমরা লিখেছিলাম স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি, আমরা গতি জানার আগে জানতে হবে স্থিতি কি। গতি জানার আগে আমাদের জানতে হবে স্থিতিটা কি। স্থিতি কি, মনে করি কোন একটা বস্তু এখানে আছে, কোন একটা বস্তু এখানে রেখে দিয়েছি। এই বস্তুটা স্থিতির সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে বা একক সময়ে কোনো অবস্থার যদি পরিবর্তন না হয়, কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন হয়, একক সময়ে হতে হবে। সেটা হতে হবে কিভাবে? একক সময়ে। একক সময়ে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন যদি না হয় বা কোনরূপ পরিবর্তন যদি না হয়, তাহলে সেটাকে বলবো স্থিতি বা স্থির। কেমন করে? এই বস্তুটাকে এখানে রেখে দিয়েছি, এই বস্তুটা এখানে রয়ে গেছে, সময় চলে যাচ্ছে, এখানে আমরা যখন একটা টাইম রেখে দিলাম যে 10টার সময় আমরা এখানে রেখে দিয়েছি, আমরা যখন পরবর্তী সময় চিহ্নিত করছি তখন দেখছি 10টা থেকে 10টা 10 হয়ে গেছে, তাও ওই বস্তুটা ওই জায়গাতেই আছে। তার মানে কি, তার কোনো পরিবর্তন ঘটছে না, এটা হবে স্থির। এটা কি হবে? স্থির, অর্থাৎ এর কোনো পরিবর্তন নাই, সে যেখানে ছিল সে ওইখানেই আছে, এটা হচ্ছে স্থির। আর এই স্থিরটা বুঝলাম, কিন্তু আমাদের টপিক হচ্ছে স্থিতি কি। এই স্থিরটা, এই বস্তুটা যে স্থির আছে, এই অবস্থা, এই স্থির থাকার যে অবস্থা, এই অবস্থানকে বা এই অবস্থাকে আমরা বলছি স্থিতি। তাহলে কি বললাম যে কোনো একটা বস্তু
একক সময়ে যদি তার পরিবর্তন না ঘটে, একক সময়ে পরিবর্তন না ঘটে, একক সময়, এটা মনে রাখতে হবে, একক সময় উল্লেখ করতে হবে। একক সময়ে ওই বস্তুটার পরিবর্তন যদি না হয়, অবস্থার পরিবর্তন যদি না হয়, তাহলে সেটা হবে স্থির। এবং এই অবস্থানটাকে, এই যে সে চলে যাচ্ছে না, তার কোনো পরিবর্তন ঘটছে না, সে ওই জায়গাটায় স্থির রয়েছে, এই অবস্থানটাকে বলা হচ্ছে স্থিতি। এবার স্থিতি বুঝলাম, স্থিতির পরে কি আছে? গতি। এই গতিটাকে বুঝতে গেলে, এই গতিটাকে বোঝার আগে আরো দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে আপেক্ষিকতা। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে, মনে করি যে দুইজন ব্যক্তি ট্রেনে চলমান, ট্রেনে কোথাও থেকে রাজশাহী থেকে ঢাকাতে যাচ্ছে, এরকম দুজন ব্যক্তি রাজশাহী থেকে ঢাকাতে যাচ্ছে। সে ওই দুই ব্যক্তি ট্রেনের মধ্যে আছে, ট্রেনের কোন একটা কম্পার্টমেন্টে ওই দুজন ব্যক্তি মুখোমুখি বসে আছে। ট্রেনটা চলমান, কিন্তু এই ব্যক্তিটা দেখছে, এই ব্যক্তির দিকে যখন তাকিয়ে থাকবে তখন দেখছে ওই ব্যক্তির কোনো পরিবর্তন ঘটছে না, তার সামনেই বসে আছে, সে সামনে থেকে অন্যদিকে চলে যাচ্ছে না। কিন্তু তারা যখন বাহিরে দেখবে, তারা দুজন যখন বাহিরে তাকিয়ে দেখবে, তখন দেখতে পাচ্ছে প্রত্যেকটা বস্তু পেছনের দিকে চলে যাচ্ছে, প্রত্যেকটা বস্তু পেছনের দিকে চলে যাচ্ছে। সে কি করলো? এই ব্যক্তিটা এই ব্যক্তির দিকে তাকিয়েছিল, তার মানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষ, মানে এর দিকে তাকিয়ে বলছে সে স্থির। এই যে একটা নির্ধারণ করে দিয়েছে, একটা স্থান নির্ধারণ করে দিয়েছে, একটা ব্যক্তি নির্ধারণ করে দিয়েছে, এই নির্দিষ্ট করে দেওয়াকে বলছে প্রসঙ্গ বা কাঠামো, এটাকে বলছে কাঠামো। আবার দেখো আমরা কি বললাম, যে ট্রেনটা কি করছে? ট্রেনটা চলে যাচ্ছে, তারা যখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে, তখন কি দেখতে পাচ্ছে? যে সবকিছু পেছনের দিকে চলে যাচ্ছে। সে কাদের সাপেক্ষে দেখতে পাচ্ছে? তাদের সাপেক্ষে, মানে তারা যে আছে এর সাপেক্ষে, ওরা বসে আছে, ওদের সাপেক্ষে দেখছে সবকিছু পেছনে চলে যাচ্ছে। এই যে সাপেক্ষে কথাটা আসছে, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। একজনের সাপেক্ষে আরেকজন, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু, এই সাপেক্ষ বা একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু, প্রথম বস্তুটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, দ্বিতীয় বস্তু হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে? প্রথম বস্তুর সাপেক্ষে। এই যে সাপেক্ষ, একজনকে তুলনা করে আরেকজনের ব্যাখ্যা করা হচ্ছে, একজনকে তুলনা করে আরেকজনকে ব্যাখ্যা করা হচ্ছে, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এবার হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা কি? আপেক্ষিকতা হচ্ছে, এই যে দেখো আমরা যখন ট্রেনের কথা বললাম, ট্রেনের মধ্যে কি হচ্ছে? ট্রেনের মধ্যে দুই ধরনের কাজ হচ্ছে। প্রসঙ্গ কাঠামো আগে আমরা নির্ধারণ করে দিয়েছি, কারণ এই ব্যক্তিটা যখন এই ব্যক্তির দিকে তাকাচ্ছিল তখন দেখছে যে দুই ব্যক্তিটাই স্থির। কিন্তু যখন তারা বাইরের দিকে, দুজনে যখন বাইরের দিকে দেখছে, তখন দেখছে যে সবকিছু পেছনের দিকে চলে যাচ্ছে বা তারা সামনের দিকে চলে যাচ্ছে। এই যে এরা যখন ট্রেনের মাঝে তাকিয়েছিল, ট্রেনের ভেতরে তাকিয়েছিল, কিন্তু তখন কিন্তু তারা স্থির ছিল, তখন কিন্তু তারা স্থির ছিল। কিন্তু যখন তারা বাইরে দেখছে তখন মনে হচ্ছে সবকিছু পেছনের দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আপেক্ষিকতা, এটাই আপেক্ষিকতা। তারা ভেবে নিয়েছিল যে হয়তোবা তারা স্থির আছে, তারা মনে করছিল তারা স্থির আছে, কিন্তু আদতে তারা স্থির ছিল না, তারা চলমান ছিল, কারণ ট্রেনটা চলমান ছিল আর ওরা ট্রেনের ভেতরে ছিল। এই যে চলে যাচ্ছে ট্রেন, অথচ তারা মনে করছে যে তারা স্থির আছে, এটাকেই বলা হচ্ছে আপেক্ষিকতা। ধরে নেওয়া বা মনে করা, আমরা বলি না, আমরা মনে করি গণিত ক্লাসে, বিশেষ করে আমরা গণিত ক্লাসে মনে করে নিই কোন একটা ধ্রুবক বা চলক দেওয়া নাই, তখন আমরা মনে করে নিই বা ধরে নিই যে চলকটা এক্স বা ওয়াই বা ক বা খ। এই যে ধরে নেওয়া বা মনে করা, এটাকেই বলা হচ্ছে আপেক্ষিকতা। এই দুটো যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এবার একটু গতির দিকে তাকাই। গতিটা কি হবে? গতির সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে এরকম সংজ্ঞা হবে, কোনো একটা নির্দিষ্ট সময় বা একক সময়ে একটা নির্দিষ্ট স্থান থেকে ওই কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে, কোনো একটা স্থানে একক সময়ে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ঘটে যায়, তাহলে সেটা হচ্ছে গতি। কি রূপ পরিবর্তন ঘটছে, এই মানটাকে আমরা বলছি গতি। কি বললাম? যে কোন একটা নির্দিষ্ট স্থান হতে হবে এবং একক সময় হতে হবে। একক কথাটা অবশ্যই উল্লেখ থাকতে হবে, সময় উল্লেখ থাকতে হবে। একক সময়ে কোন একটা বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে, তাহলে সেটা হচ্ছে গতি। এরপরে গতির পরে দেখো, গতির কিছু প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ? গতির যদি আমরা দেখি, আমাদের অধ্যায়টাতে আমরা নবম দশম শ্রেণীতে আমরা গতি, এই 5টা গতি নিয়ে আলোকপাত করব। এই 5টা গতি সম্পর্কে আমরা জানবো। কি কি গতি? প্রথমে আছে রৈখিক গতি।
এরপরে আছে ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। রৈখিক গতিটা কি? কোন একটা বস্তু একদম সরল রেখা বরাবর চলছে, কোন একটা বস্তু একটা রেখা বরাবর চলছে, এটা হচ্ছে রৈখিক গতি। এরপরে দেখো ঘূর্ণন গতি, কোন একটা বস্তু একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে ঘুরতেই থাকছে, মানে প্রদক্ষিণ করতেই থাকছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে উদাহরণ দিলে একটু ভালো বুঝতে পারবো। এই গতিটা, এই যে পৃথিবী ঘুরছে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, সে তো প্রদক্ষিণ করছে, আবর্তন করছে। এই আবর্তন যে করছে পৃথিবী সূর্যকে যে আবর্তন করছে, এই পৃথিবীর গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। কেন? কারণ সে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা সূর্য, একে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরতে আছে। কি বলেছিলাম সংজ্ঞাতে? যে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, কোন একটা বস্তু বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। সে সূর্যকে কেন্দ্র করে ঘুরছিল, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আবার যদি আমরা চিন্তা করি চাঁদ আর পৃথিবীর মধ্যে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এই যে কেন্দ্র করে ঘুরছে, এই ঘূর্ণন গতি, এটা হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে পৃথিবীর গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। এরপরে দেখো লেখা আছে চলন গতি। চলন গতি কি? চলন গতি একদম সিম্পল একটা গতি, একদম সাধারণ গতি। চলন মানে কি? চলাচল। এটা হতে পারে রৈখিক গতি, হতে পারে ঘূর্ণন গতি, আবার হতে পারে পর্যায়বৃত্ত গতি। চলন গতিটা কি হচ্ছে? সোজাসুজি চলছে বা চলমান, একদম চলমান, চলমান যে গতি, চলতেই আছে, পর্যায়ক্রমে চলতেই আছে, এই গতিটাকে বলা হচ্ছে চলন গতি। এরপরে যে দুটা গতি আছে, এই তিনটা গতি নিয়ে তেমন কোনো প্রশ্ন হয় না, এবং এই গতিগুলো, তিনটা গতি নিয়ে খুব একটা বেশি জানার প্রয়োজনও হয় না। তবে মজার যে দুটা গতি হচ্ছে, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা স্পন্দন গতি। এখানে কিছু বিষয় আছে। পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্তটা গতি হচ্ছে কোন একটা বিন্দুকে বারবার প্রদক্ষিণ করবে, একই দিক থেকে হতে হবে সেটা। কোন একটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে প্রদক্ষিণ করবে। কোন একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে যদি প্রদক্ষিণ করে, তাহলে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমরা ফ্যানের গতিকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি। কেন? আমরা যদি ফ্যানের একটা পাখাকে কল্পনা করে নিই, আমরা এই পাখাকে যদি কল্পনা করি, তাহলে দেখবো ফ্যানটা যখন ঘুরছে, আমরা মনে করি এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, চিহ্নিত করে দিলাম। এই ফ্যানটা যখন ঘুরবে তখন দেখো এই ফ্যানটা এদিক দিয়ে ঘুরছে, মনে করি এদিক দিয়ে ঘুরছে। এই ফ্যানটা যখন এইদিকে ঘুরছে, এ ঘুরে এসে আবার এই দিক থেকেই প্রদক্ষিণ করবে, এবং সেটা একই সময়ে ঘুরবে। এখান থেকে ঘুরে আসতে এখানে যতটুকু সময় লাগবে, পরের বার ঠিক একই সময় নিয়ে এখান পর্যন্ত ঘুরবে। এটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। মানে একটা নির্দিষ্ট বিন্দুকে পর্যায়ক্রমে প্রদক্ষিণ করতেই থাকবে, ঘুরতেই থাকবে, এটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপর আসে স্পন্দন গতি। স্পন্দন গতিকে পড়তে গেলে আরেকটা শব্দ আসবে, পর্যায়কাল। পর্যায়কাল কি? এই যে বললাম পর্যায়বৃত্ত গতি, একটা পর্যায় বা একটা ঘূর্ণন সম্পূর্ণ করতে যে সময়, একটা সম্পূর্ণ ঘূর্ণন, তার মানে কোন একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে, এসে ঘুরে আবার এখানে আসতে যে সময়টা, এটাকে বলা হচ্ছে পর্যায়কাল। এক পর্যায়কাল, এই এক পর্যায়কাল সম্পূর্ণ করতে যেই সময়টাকে, এই সময়টাকে বলা হচ্ছে পর্যায়কাল। এই বিন্দুটাকে ঘুরে আসতে যে সময়টুকু, কোন একটা বস্তুর একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে আসতে যে সময়, এটাকে বলা হচ্ছে পর্যায়কাল। এই পর্যায়কাল, স্পন্দন গতিটা হচ্ছে, এই যে পর্যায়কাল দেখলাম, এই পর্যায়কালের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দিকে, এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে থাকলে এটাকে বলা হয় স্পন্দন গতি। কি বললাম? কোন একটা বস্তু তার পর্যায়কালের একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট সময় একদিকে, এবং তার বাকি অর্ধেক সময় ওই পূর্বের গতির বিপরীত দিকে বা পূর্বের দিকের বিপরীত দিকে যখন চলবে, তখন সেটা হবে স্পন্দন গতি। কিরকম? উদাহরণ যদি দেই, তাহলে আমরা পেন্ডুলাম দেখি, সরল দোলক দেখি।
এই দোলকটা কি করে, এখান থেকে যাত্রা শুরু করে, তার পর্যায়কাল কি হবে, এরকম একটা সম্পূর্ণ হবে পর্যায়কাল। এটাকে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে কি হবে, এটাকে নিয়ে এসে আমরা এই পাশে যদি লাগিয়ে দিই, আবার যুক্ত করে দিই, তাহলে তো এক পর্যায়কাল, মানে অর্থাৎ সে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এসে আবার যদি এখানে চলে যায় তাহলে এক পর্যায়কাল সম্পূর্ণ হবে। এই পেন্ডুলাম কি করে, এই পেন্ডুলামটা এখান থেকে তো যাত্রা শুরু করে, এখান থেকে তো যাত্রা শুরু করে, সে এখান থেকে যে এখানে যে থেমে যায় এবং এখান থেকে আবার যাত্রা শুরু করে আবার পেছনের দিকে চলে আসে। আমি সংজ্ঞায় কি বলেছিলাম, সংজ্ঞায় বলেছিলাম কোন একটা বস্তু তার পর্যায়কালের, অর্থাৎ এই যে এখানে যাচ্ছে আবার আসছে, এটা হচ্ছে এক পর্যায়কাল। কোন একটা বস্তু তার পর্যায়কালের একটা সময় একদিক থেকে যাত্রা শুরু করে অন্যদিকে যাবে এবং বাকি অর্ধেক সময়, তার পর্যায়কালের বাকি অর্ধেক সময় এখানে গিয়েছে, তার মানে তো তার পর্যায়কাল যতটুকু সময় লেগেছে পুরা কমপ্লিট করতে যে সময় লাগবে তার অর্ধেক সময় লেগেছে এখানে যেতে, কারণ সে পর্যায়কালের অর্ধেক গিয়েছে। এরপরে সে কি করবে, এখান থেকে আবার বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, সে যাত্রা করেছিল এই দিকে কিন্তু এবার যাত্রা করছে বিপরীত দিকে, এই দিকে চলে আসবে, এটাকে বলা হচ্ছে স্পন্দন গতি। এরকম আরেকটা যদি উদাহরণ দিতে যাই, আমাদের হৃৎপিণ্ডের গতিটা হচ্ছে স্পন্দন গতি। এরপরে আমরা দোলনা, বিভিন্ন ধরনের, আমরা যখন ছোটবেলা দেখেছি অনেক দোলনা ব্যবহার, দোলনাতে চড়েছি। এই দোলনা কি করে, এই দোলনাটা এদিকে যায়, টেনে নিয়ে আসা হয় পেছনে, নিচে যখন ছেড়ে দেওয়া হয় তখন সে সামনে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর আবার পেছনে চলে আসে। এই যে কি বললাম, গতিটা কি বলেছিলাম, যে তার পর্যায়কালের একটা সময় সামনের দিকে যাচ্ছে আবার তার বিপরীত দিকে চলে আসছে, দোলনাও ঠিক একই কাজ করছে। তার মানে আমরা বলতেই পারি দোলনার গতি স্পন্দন গতি। এখন প্রশ্ন হয় এরকম, এই দুটা গতি নিয়ে প্রশ্ন এরকম প্রশ্ন হয় যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হলেও সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন আসে যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হলেও সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন। কেন এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে কি হবে, সংজ্ঞা থেকে আমরা দিয়ে দিতে পারি। সংজ্ঞা কি বলেছিলাম, পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা বলেছিলাম কি মনে আছে, পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা বলেছিলাম যে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে সে পর্যায়ক্রমে ঘুরবে, সেটা হতে পারে এইভাবে সম্পূর্ণ পর্যায়কাল সম্পূর্ণ করবে, এক কথায় পর্যায়কাল সম্পূর্ণ করতে হবে, তার পর্যায়কাল সম্পূর্ণ করতে হবে। এমনটা হতে হবে না যে সে গোল আকারেই ঘুরবে, এমনটা হতে হবে না, তার পর্যায়কাল সম্পূর্ণ করলেই হলো। এখান থেকে এখানে অর্ধেক পর্যায়কাল, সে একবার এদিকে গেল একবার এদিকে চলে আসলো, পর্যায়কাল সম্পূর্ণ। এই পর্যায়বৃত্ত গতি এইভাবে যাওয়া আসা করলে কিন্তু পর্যায় কাল সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে পর্যায়বৃত্ত গতি হয়ে যাচ্ছে। কিন্তু স্পন্দন গতি কি হবে, একটা ফ্যান যখন ঘুরে তখন সে একই দিকে ঘুরতে থাকে, তার দিকের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পর্যায়বৃত্ত গতির দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু স্পন্দন গতির দিকের পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ স্পন্দন গতিতে বলাই হয়েছে যে তার পর্যায়কালের একদিকে একটা সময় একদিকে যাবে এবং পরবর্তী সময় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে আসবে। তাহলে কি স্পন্দন গতি আর পর্যায়বৃত্ত গতি একই হচ্ছে? একই হচ্ছে না, পার্থক্য হয়ে যাচ্ছে। এইটাই ব্যাখ্যা করতে বলে। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। রাশি আমরা রাশি পড়েছি, নিচের ক্লাসে রাশি পড়েছি, রাশি সম্পর্কে জেনেছি। আশা করছি এইটা সম্পর্কে ধারণা আছে। তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি, স্কেলার রাশিটা কি হবে, স্কেলার রাশি প্রকাশ করতে কি কি প্রয়োজন হবে এবং ভেক্টর রাশি প্রকাশ করতে কি কি প্রয়োজন হবে, স্কেলার রাশি কোনগুলো এবং ভেক্টর রাশি কোনগুলো এই সম্পর্কে একটু জানতে হবে। স্কেলার রাশি প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হবে, শুধু মান থাকলেই হবে। স্কেলার রাশি প্রকাশের জন্য শুধু মান থাকলেই হবে, যেমন দৈর্ঘ্য, ভর, কাজ, শক্তি, তাপমাত্রা, এগুলা শুধু মান থাকলেই হয়। এদের কি দিকের প্রয়োজন আছে? আমার কি বলে দিতে হবে দৈর্ঘ্য, কোন একটা বস্তুর দৈর্ঘ্য 12 মিটার, বলে দিতে হবে কি এই দৈর্ঘ্যটা হচ্ছে ডান দিকে কিংবা বাম দিকে কিংবা উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে? এটা কি বলা লাগবে? বলার প্রয়োজন হয় না। কোন একটা বস্তুর দৈর্ঘ্য 12 মিটার মানে বুঝে গিয়েছে সে, ওই একটা বস্তু যদি দিয়ে দেওয়া হয় সে বস্তু দিয়ে যদি বলা হয়, যেমন এই কলমটাকে যদি বলা হয় এই কলমটার দৈর্ঘ্য ধরে নিলাম
8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বলে দিলাম। আমাকে বলে দিতে হবে না যে কলমের হেড থেকে একদম পেছনের সাইড পর্যন্ত এইটা 12 সেন্টিমিটার, আমাকে বলার প্রয়োজন নাই। আমি যখন বলে দিয়েছি কলমের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তখন এটা চিহ্নিত হয়ে গেছে। কিন্তু যখন আমরা বলবো যে রাজশাহী থেকে বা তানোর থেকে রাজশাহীর দূরত্ব বা 110 কিলোমিটার, 110 কিলোমিটার, তখন আমাকে বলে দিতে হবে কোন দিকে, পূর্ব দিকে, তানোর থেকে পূর্ব দিকে, না তানোর থেকে পশ্চিম দিকে, না তানোর থেকে উত্তর দিকে, না তানোর থেকে দক্ষিণ দিকে, কোন দিকে রাজশাহী, এটা আমাকে বলে দিতে হবে। কারণ তানোর থেকে তো বিভিন্ন দিকে রাস্তা আছে, উত্তর দিকে আছে, দক্ষিণ দিকে আছে, পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে, চারটা দিকেই তো রাস্তা আছে। আমাকে উল্লেখ করে দিতে হবে যে কোন দিকের রাস্তায় আমি 110 কিলোমিটার গেলে রাজশাহী পৌঁছে যাব। এই যখন এটা দিক পর দিক বলে দিতে হবে, মান এবং দিক উভয় যখন বলে দেব, তখন সেটা হয়ে যাবে ভেক্টর রাশি। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে এটা নিয়ে, এই ভেক্টর এবং স্কেলার এই দুটা রাশি নিয়ে আমাদের কিছু অঙ্ক আছে। যখন আমরা এই যে সমীকরণগুলো সলভ করতে যাব, তখন আমাদের কিছু কিছু জায়গায় আমাদের এই দিকটা উল্লেখ করতে হবে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেই, কোন একটা বস্তু চলমান আছে, তার পেছনে একটা বস্তু আছে এবং সামনেও একটা বস্তু আছে। আমাকে বলা হলো যে প্রথম বস্তু বা মধ্যের বস্তুটা, মাঝখানের বস্তুটা তার পেছনের বস্তু থেকে কত দূরত্বে আছে। কিংবা দেখা যাচ্ছে কোন একটা বস্তুর পূর্ব দিকে একটা বস্তু আছে, পশ্চিম দিকে একটা বস্তু আছে। এখন আমাকে বলা হলো যে প্রথম বস্তু বা মাঝখানের বস্তু থেকে যে কোনো একটা বস্তুর দূরত্ব আমাকে বের করতে বলেছে। আমাকে বলেছে যে পেছনে যে বস্তুটা আছে, এই বস্তুটা একটা মান দিয়ে দিয়েছে যে 40 মিটার, 40 কেজি বা 30 কেজি, এরকম মান দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে এই বস্তুটার মান নির্ণয় করো বা পূর্ব দিকের বস্তুটার মান নির্ণয় করো। তখন আমাকে এই দিকের মান নির্ণয় করতে হবে। কিন্তু যদি কিছু নাই বলে, তাহলে কি করব? আমরা এই বস্তুর মান নির্ণয় করতে পারি, এই বস্তুর মান নির্ণয় করতে পারি, আমাদের কোনো পরিবর্তন হবে না। তখন আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে বা ম্যাথটা ভুল হয়ে যাবে। এই দিকটা উল্লেখ করে দিবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা এই দিকটা উল্লেখ পাবো। এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে আছে দেখো দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ, দূরত্ব কি এবং সরণ কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দূরত্বটা কি? আমরা তো অনেক জায়গায় ভ্রমণ করেছি, বেরিয়েছি, সেখানে আমরা অনেক পথ বলেছি, অনেক দূরত্ব পের করে এসেছি, কিন্তু কতটুকু দূরত্ব পের করেছি এবং দূরত্বটা কি আমরা কি জানি? আমরা একটু জেনে নেই দূরত্বটা কি। মনে করো দুইটা বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু। দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে, মনে করো, আচ্ছা বলো তো, এই বস্তু থেকে এই বস্তুতে আমরা কত ভাগে যেতে পারি, কয় ভাবে যেতে পারি? এর কি জানা আছে? প্রশ্নের উত্তর কি জানা আছে যে আমরা এই বস্তুটা থেকে বা এ বিন্দু হতে বি বিন্দুতে কিভাবে কিভাবে যেতে পারি? অসংখ্য অগণিত ভাবে যেতে পারি, এর কোনো লিমিট নেই। কেমন করে দেখি? আমরা এইভাবে যেতে পারি, আমরা এইভাবে যেতে পারি, আমরা এইভাবে যেতে পারি, সরাসরি যেতে পারি, আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে পারি, আমরা বিভিন্ন ভাবে যেতে পারি, এরকম অসংখ্য অগণিত ভাবে আমরা যেতে পারি। তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা থেকে কোনটা মান ধরলে আমাদের দূরত্ব হবে? এবং পাশে দেখো আরেকটা সংজ্ঞা লেখা আছে, আরেকটা শব্দ লেখা আছে কি? সরণ। এই সরণটা তাহলে আবার কোথা থেকে আসবে? এই বিষয়টা আমরা একটু জানবো। কিভাবে? দেখো দূরত্বটা কি হবে, আমরা এগুলো একটু মিশিয়ে দিই। দূরত্বটা কি হবে? দুই ভাবে আমরা গেলাম, এভাবে গেলাম। মনে করো এখানে গিয়েছে 10 মিটার, এখানে গিয়েছে 12 মিটার। কতটুকু গিয়েছি? 10 মিটার এবং 12 মিটার। এবং আর একটা ভাবে গিয়েছি, এই সোজাসুজি গিয়েছি, এটা হচ্ছে 8 মিটার, 8 মিটার। এখন দেখো আমরা তো এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি, অন্য কোনো বিন্দুতে যাচ্ছে না। একটা দূরত্ব 12 মিটারে গিয়েছি, একটা দূরত্ব 10 মিটারে গিয়েছি এবং আরেকটা গিয়েছি 8 মিটারে। এর দূরত্ব হয়ে যাচ্ছে বা এর থেকে এর অবস্থানটা 8 মিটার দূরে, 10 মিটার দূরে এবং 12 মিটার দূরে হয়ে যাচ্ছে। আমাদের যাওয়ার বা ওখানে পৌঁছানোর প্রক্রিয়া অনুসারে
এর মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা এই তিনটার মধ্যে কোনটা কোনটা দূরত্ব কোনটা সরণ এটা বুঝবো কেমন করে? এটা একটা শুধু সংজ্ঞা দেব, একটা সংজ্ঞা দিয়েই হয়ে যাবে। শুধু আমরা সরণকে চিহ্নিত করব, শুধু সরণকে চিহ্নিত করে দেবো। সরণ চিহ্নিত করে দিলে আমাদের দূরত্ব চিহ্নিত অটোমেটিকলি হয়ে যাবে। কিভাবে? দেখো, সরণ কি? খুব স্বল্প মানের যে দূরত্ব, খুবই স্বল্প মানের যে দূরত্ব, সেটা হচ্ছে সরণ। একদম সহজ ভাষায়, অত ঝামেলার প্রয়োজনই নাই, একদম সহজভাবে বুঝে নাও। খুব স্বল্প মানের যে দূরত্ব বা খুব স্বল্প মান, যেটা একটা বস্তু থেকে আরেকটা বস্তুর অবস্থান, যার অবস্থানের মান যেটা সব থেকে নিম্ন, একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মান সব থেকে নিম্ন যেটা, সেটাই হচ্ছে সরণ। যেমন দেখো, আমরা এখান থেকে এখানে এসেছি একটা 10 মিটারে, একটা 12 মিটারে এবং একটা 8 মিটারে। সব থেকে কম মান কোনটা? 8 মিটার। তার মানে আমরা বলতেই পারি এটা সরণ। আর বাকিগুলো দূরত্ব, এগুলো সব দূরত্ব। তাহলে কি হলো? আমরা সরণকে চিহ্নিত করে ফেলেছি। সরণ চিহ্নিত হয়ে গেছে মানে বাকি সব দূরত্ব। সরণ, এক কথায় সরণ চিহ্নিত করেছে, বাকি সব দূরত্ব। আর আর কোনো কিছু ভাবার প্রয়োজনই নাই, আর কোনো কিছু মাথায় নেওয়ার প্রয়োজনই নাই। একদম কি নিয়েছি? সরণটাকে আগে চিহ্নিত করে নেব। সরণটা কি? সরণ কি হচ্ছে? স্বল্প মান। একটা বস্তু হতে আরেকটা বস্তুর যেতে যে স্বল্প পরিমাণের মানটা, এটা হচ্ছে সরণ। সরণ কত? 8 মিটার। বাকিগুলো কি হচ্ছে? বাকিগুলো সব দূরত্ব। এরপরে খুব সহজ ভাষায় বলে দিয়েছি, এগুলার বিস্তারিত, এগুলা নিয়ে ম্যাথামেটিক্যাল আরো বেশি আলোচনা হবে। এখন দেখো, দূরত্ব। দূরত্ব দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? দূরত্বকে প্রকাশ করতে পারি ডি দ্বারা। কি দ্বারা? ডি দ্বারা। একক কি হবে? একক হবে মিটার। একক কি? মিটার। আচ্ছা, আমরা এভাবে না লিখে আমরা একটু এভাবে লিখি, প্রকাশ। দূরত্বকে প্রকাশ করতে পারি ডি দ্বারা, ছোট হাতের ডি। অবশ্যই ছোট হাতের লিখতে হবে, এগুলো বড় হাতের হবে না। দূরত্ব ডি বা ডিসটেন্স। এরপরে কি হচ্ছে? একক। একক। এবার দেখো, দূরত্ব মানে কি? দূরত্ব নির্ণয় হবে কি দ্বারা? অবশ্যই মিটার স্কেল দ্বারা। মিটার স্কেল দ্বারা দূরত্ব নির্ণয় হয়। মিটার স্কেলের একক কি? মিটার। তার মানে দূরত্বের একক কি হবে? মিটার হবে। এবার দেখো, কি বলেছিলাম? মিটার হয়েছে। মাত্রা পড়েছি আমরা, মাত্রা পড়েছি। এটা আমাদের পূর্বের শ্রেণীতে পড়ানো হয়েছে। আমাদের কি মনে আছে মাত্রা কি হবে? এখন দেখো, এগুলোকে ভুলে গেলাম আমরা, এতটুকু অংশ আমরা ভুলে যাই। মিটার পেয়ে গেছি আমরা। মিটারের মাত্রা কি হবে? লেন্থ, এল। তার মানে একক কি হবে? মাত্রা কি হবে? এল। এরপরে দেখো, আরেকটা লিখেছি। এটা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি। কিভাবে, কেন স্কেলার হলো? কেন স্কেলার হলো? দেখো, শুধু একটাই মান, শুধু মান আছে, কোন দিক উল্লেখ নাই, শুধু মান, মিটার। সেই এ থেকে বের দূরত্ব কত? 6 মিটার, 10 মিটার, 12 মিটার। প্রয়োজন আছে কি কোনো দিকে? বলা নাই, যে বলতে হচ্ছে না, এ থেকে বি উল্লেখ হয়ে গেছে, মানে আমাকে এ থেকে বি এর দিকে যেতে হবে। সেটা আমি যে কোনো দিক থেকে যেতে, এদিক দিকে যেতে পারি, এদিক থেকে যেতে পারি, যে কোনো ভাবে যেতে পারি। এতে যাচ্ছি, শুধু মান, দিক উল্লেখ করা লাগছে না। তার মানে এটা স্কেলার রাশি। স্কেলার রাশি কি হবে? সংজ্ঞা যদি দেই দূরত্বর, এখান থেকে সংজ্ঞা দিতে পারি যে একক সময়টা সবার ক্ষেত্রে উল্লেখ থাকবে। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করেছে কোন একটা বস্তু, একক সময়ে যতটুকু পথ অতিক্রম করেছে, সেটাই তার দূরত্ব। কতটুকু পথ অতিক্রম করেছে, একক সময়ে কতটুকু পথ অতিক্রম করেছে। দেখো, এর মধ্যে কিন্তু সরণও চলে আসতে পারে, কিন্তু আমরা সরণকে আলাদা করে রাখছি। এরপরে দেখো, সরণটা কি হবে? সরণকে প্রকাশ করব কি দ্বারা? সরণকে কি দ্বারা প্রকাশ করি? সরণকে এস দ্বারা প্রকাশ করি। দেখো, এর মাঝে এই যে সুবাত লিখেছিলাম না,
এই সুবাদের প্রথম অংশটা চলে এসেছে। এই সুবাদটাকে ব্যাখ্যা করবো কিভাবে এই সুবাদ দ্বারা আমরা এই চারটা সমীকরণকে মনে রাখতে পারি, এই চারটা সমীকরণ কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এই সুবাদ দ্বারা আমরা প্রকাশ করে দিব। এটা প্রমাণ করব আস্তে আস্তে সামনের ক্লাসে প্রকাশ করব। এরপর দেখো সরণকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? এস দ্বারা। এরপরের মাত্রা কি হবে? মজার বিষয় দেখো, আমাদের দূরত্ব মাত্রা একক মনে রাখি, সরণের আলাদা করে মনে রাখতে হবে না। কেন? কারণ সরণকেও আমরা মিটার দ্বারাই প্রকাশ করছি। সরণের এককটাকে আমরা, সরণের মানটাকে আমরা মিটারের এককে প্রকাশ করছি। তার মানে এর একক কি হবে? এর একক হবে মিটার। এরপরে মাত্রা কি হবে? একদম সিম্পল, এখানে একক মিটার, মাত্রা হবে মিটারের মাত্রা যা তাই, এল লেন্থ, ব্যাস। মাত্রা সবসময় বড় হাতের হয়, একক সবসময় ছোট হাতের হয়, মান প্রকাশ হয় সবসময় ছোট হাতের। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এখন দেখো এটা কি রাশি? তাহলে স্কেলার না ভেক্টর? যখন সরণ আমরা প্রকাশ করব, সরণকে অবশ্যই দিক উল্লেখ করে দিতে হবে যে এ থেকে বি সোজাসুজি একদম সামনে, একদম সোজাসুজি সামনে। কারণ সরণের সংজ্ঞাই হচ্ছে খুব স্বল্প মান, খুবই ছোট স্বল্প মান। স্বল্প মান নিতে গেলে কি আমরা যদি ঘুরে যাই তাহলে কি স্বল্প মান পাবো না। আমাদের স্বল্প মান পেতে হলে একদম সোজাসুজি যেতে হবে, এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে একদম সোজাসুজি যেতে হবে, তাহলে সেটা স্বল্প মান পাবো। এইভাবে দিক উল্লেখ করে দিবে, এই যে সোজাসুজি সামনে বা সোজাসুজি ডানে, এই যে দিক উল্লেখ করে দিচ্ছি, এই দিক উল্লেখ করা লাগছে, মান তো থাকছেই, তার সাথে আমরা দিকটাকে উল্লেখ করছি। এই দিকটাকে উল্লেখ করার জন্য এটা হয়ে যাচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে দেখো ভেক্টর রাশি, স্কেলার রাশি কোথায় কোথায় পাওয়া যায়? দূরত্ব এবং সরণের দুটার মধ্যে ভেক্টর আর স্কেলার রাশি পাওয়া যাচ্ছে। দূরত্বে পাওয়া যাচ্ছে স্কেলার রাশি, আর সরণে পাওয়া যাচ্ছে ভেক্টর রাশি। এরপরে আমরা যদি দেখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরে একটা বিষয় দেওয়া আছে, সেটা দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ, দ্রুতি কি এবং বেগ কি একটু দেখে নিই আমরা। দ্রুতি কি এবং বেগ কি? দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে একক সময়ে, দ্রুতি হচ্ছে একক সময়ে আমরা যতটুকু পথ অতিক্রম করে আসছি এবং একক সময়, মনে করো যে কি করছি, এখানে একটা বস্তু রেখে দিয়েছি, একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে কি করছি, একক সময়ে একটা নির্দিষ্ট সময়ে এখান থেকে এখান পর্যন্ত চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার মানটাকে হচ্ছে দ্রুতি বলছি। এই দ্রুতি কিভাবে প্রকাশ করছি? দ্রুতিকে আচ্ছা, এই দ্রুতিকে কিভাবে প্রকাশ করছি? দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করে দিই, ভি বা ভেলোসিটি। ভেলোসিটি, দেখো এখানে দ্রুতির সাথে আরেকটা শব্দ আছে বেগ, আমরা বেগকেও কিন্তু ভি দ্বারা প্রকাশ করি। বেগটাকে একটু পরে আসছি, দ্রুতি দেখি। আমরা বেগ এবং দ্রুতিকে দুটাকেই কিন্তু ভি দ্বারাই প্রকাশ করছি, প্রকাশ করে দিলাম। দ্রুতির প্রকাশ হচ্ছে ভি দ্বারা প্রকাশ করছি। এবার দেখো ভিতে আমরা যদি এর সংজ্ঞা দিতে চাই বা মাত্রা দিতে চাই বা একক লিখতে চাই, তাহলে আমাদের একটা জিনিস সূত্র জানতে হবে, ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, দূরত্ব বাই সময়। কি বলেছিলাম? একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে তার যে মান, সেটা হচ্ছে ভেলোসিটি বা দ্রুতি। দূরত্ব বাই সময়, সময় তো আমরা জানি এস সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, এটা জানি। এর একক লিখতে গেলে এস এস। আর দূরত্বের একক আমরা আগেই পড়ে নিয়েছি, দূরত্ব যখন পড়লাম, একটু আগে পড়লাম দূরত্বের একক কি বলেছিলাম? দূরত্বের একক বলেছিলাম মিটার। তাহলে আমরা লিখতে পারি এম বাই এস। এটাকে যদি সরিয়ে দেই, দুটাকে যদি সরিয়ে দেই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এদের জায়গায় একক দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি। এবার যদি আমরা এটাকে
এটাকে যদি আমরা এইভাবে না লিখে পদার্থ বিজ্ঞানের ভাষায় লিখে, এটা তো গণিতের ভাষা, এটা কিসের ভাষা? গণিতের ভাষা। এবার যদি আমরা পদার্থ বিজ্ঞানের ভাষায় একটু নিয়ে আসি, আমরা পদার্থ বিজ্ঞান পড়ছি মানে পদার্থের ভাষায় নিয়ে আসবো, পদার্থের ভাষায় যদি একটু নিয়ে আসি, আমরা পদার্থতে দেখবো সব জায়গায় ms ইনভার্স 1 লেখা থাকবে, ms ইনভার্স 1, এটা হচ্ছে একক। এবার দেখো মাত্রা তাহলে কি হতে পারে? মাত্রা কি? একই ব্যাপার। দূরত্বের মাত্রা কি হবে? দূরত্বের মাত্রা হবে, মাত্রা কি হবে পড়েছিলাম l। সময়ের মাত্রা কি? t। সময়ের মাত্রা t এবং দূরত্বের মাত্রা l। এবার এইভাবে যদি আমরা এখানে বসিয়ে দেই, দূরত্ব মানে l, সময় t, এবার এটাকেও যদি আমরা এর মতো করে লিখি তাহলে কি হবে? lt ইনভার্স 1, এটা মাত্রা। এটা শেষ। এরপরে আছে কি? বেগ। এই বেগটাকে যখন পড়তে যাব, বেগ আবার নতুন ভাবে ভাগ হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কি কি ভাগ হবে আমরা একটু দেখে নেই। বেগ, বেগ মানে কি? বেগ মানে বেগটা হবে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময় বা একক সময়ে নির্দিষ্ট দিকে সময় বা সরণের, সময়ের সাথে সরণের পরিবর্তন, সময়ের সাথে সরণের পরিবর্তন। যেমন বেগ, বেগ কি বললাম? একক সময়ে নির্দিষ্ট দিকে, একক সময়ে নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হার মানে একদম সোজাসুজি। সরণ কি বললাম? স্বল্প দূরত্ব, স্বল্প মান। এই স্বল্প মানের যে, স্বল্প মানের সাথে সময়ের যে হার, এটাকে আমরা বলতে পারি বেগ। কেমন? বেগ আমরা প্রকাশ করি কিন্তু ভি দ্বারা, আগে বললাম বেগ প্রকাশ করি ভি দ্বারা। এই ভিটাকে এখন আমরা এর মাত্রা বা একক কিভাবে বের করব? একই কথা, কি বলেছি? সরণের সাথে সময়ের হার, তার মানে ভি ইজ ইকুয়াল টু সরণের সাথে সময়ের হার, সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে কি হলো? বেগটা কি হলো? সরণের সাথে সময়ের হার, একক সময়ে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট স্থান হতে সরণের সাথে সময়ের হারকে বেগ বলছি। এই যে লিখে দিয়েছি বেগ। এখন দেখো এটা থেকে আমরা মাত্রা আগেরটাই, সরণের একক কি? মিটার, মাত্রা কি হবে? এল। সময়ের একক কি? সেকেন্ড, মাত্রা কি হবে? টি। এখন যদি একক লিখতে যাই তাহলে ফের ওইটাই আসবে, এটাই আসবে। তার মানে বলা যায় এভাবে যে দ্রুতি এবং বেগ এর মাত্রা একই, দ্রুতি এবং বেগের মাত্রা এবং একক একই। এই বেগ দ্বারা এরপরে যখন আমরা ক্লাসগুলো দেখব, এরপরে আর দুইটা টপিক আছে, একটা গতির সমীকরণ আছে, পরন্ত বস্তু আছে। আমরা দেখব কিভাবে সুবাদ ব্যাখ্যা করা যায়। সুবাদ দ্বারা কি করা যায়? এই সুবাদটা এরকম, সুবাদ বিষয়টা এরকম যে এই টপিকের বা এই সুবাদের যে কোনো তিনটা জানা থাকলে বাকি দুইটা জানা যায়, যে কোনো তিনটা জানা থাকলে বাকি দুইটা অনায়াসে জানা যায়। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এটা ব্যাখ্যা করে শেষ করে দেব। কি হবে দেখো, বেগটি কি বললাম? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি বেগ, আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা, এবং শেষ বেগ ভি দ্বারা। যারা একদম ক্লাস 10-এ আছে বা যারা পরীক্ষার্থী, তাদের কিন্তু এই ক্লাসটা দেখে মনে হবে যে কি পড়াচ্ছে এগুলো তো জানি, এগুলো তো আমাদের জানা বিষয়। কিন্তু এই ক্লাসটা আমি সাজিয়েছি শুধু 9-এর কথা চিন্তা করে, যারা একদম বিগিনার তাদের কথা চিন্তা করে, কারণ তারা এদের সাথে পরিচিত না। তাহলে আমরা দেখো কি কি পড়েছি। আমরা জানলাম এস, জানলাম এদের মাত্রা এবং একক কিন্তু একই, এটা না আলোচনা করার কিছুই নাই, একই। এই বেগ যা, এগুলো তা। এখন দেখো আমরা এস জানলাম, এস সমান কি? সরণ। ইউ জানলাম আদি বেগ, ভি জানলাম শেষ বেগ, বাকি আছে টি জানলাম সময়, বাকি আছে এই একটা। এইটার নাম কি? এইটার নাম কি?
এবং এই সমীকরণগুলো ব্যাখ্যা কিভাবে করব, কিভাবে সহজে মনে রাখবো, এই বিষয়গুলো নিয়ে সামনে ইনশাল্লাহ একটা ক্লাস অবশ্যই হবে। অবশ্যই আরেকটা ক্লাস না হবে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব, এই সূত্রগুলো ব্যাখ্যা করে দেব কিভাবে এই সূত্রগুলো এসেছে, এই সূত্রগুলো দিয়ে কিছু অঙ্ক করব যেগুলো আমাদের কাছে মনে হয় খুব কঠিন। তো আশা করছি যতটুকু ক্লাস নিয়েছি, অগোছালো পরিবেশে ততটুকু ক্লাস নিয়েছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবা, ইনশাল্লাহ ভালো কিছু ফিডব্যাক পাবা। এই বলে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।